You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর বিভাগীয় কমিটির নবম সম্মেলন শেষ হলো 16 আগস্ট। দুদিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা কৃষ্ণেন্দু চৌধুরী। সম্মেলনে সংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আসন্ন সংগঠনের রাজ্য সম্মেলনে কৈলাসহর বিভাগ থেকে মোট 60 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী। বেহাল যানজটে ব্যাহত মানুষের জীবনযাত্রা, অভিযোগ কল্যাণপুরবাসী। বৃহস্পতি এবং রবিবার এই দুদিন কল্যাণপুরে বসে হাট, আর এই হাট থেকে সবজি ক্রয় করতে দূর দূরান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন, যার ফলে রাস্তায় দেখা দেয় যানজট সমস্যা সমাধানে প্রশাসনিক স্তরে নেই কোনো উদ্যোগ। বেহাল যানজটে ব্যাহত মানুষের জীবনযাত্রা, অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে রাস্তার উপর গাড়িগুলি দাঁড়িয়ে সবজি উঠানামা করে আসছে। মূলত রবিবার এবং বৃহস্পতিবার কল্যাণপুরে এই এগ্রি সুপার মার্কেট হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে কৃষকরা সবজি নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে। সেই সবজি আগরতলা, করিমগঞ্জ, শিলচর সহ বিভিন্ন জায়গায় মালিকগণ ক্রয় করার উদ্দেশ্যে আসছেন গাড়ি নিয়ে, কিন্তু গাড়িগুলো রাখার জায়গা না থাকায় রাস্তার পাশে কিংবা রাস্তার উপরে রেখে দিচ্ছে গাড়িগুলি, আর এর ফলে একসময় খোয়াই তেলিয়ামোড়া সড়ক বন্ধ হয়ে যায়। পথ চলতি মানুষের এমন অবস্থা হয়, হাঁটাচলা করা সম্ভব হয় না। যদিও দপ্তর বা প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হচ্ছে না। প্রশাসন থেকে দু একজন পুলিশ কর্মী দিয়ে তাদের দায়িত্ব এড়িয়ে যান। এছাড়াও দেখা যাচ্ছে এগ্রি দপ্তর থেকে গাড়ি চালকদের কাছ থেকে পার্কিং ফির মতো একটি রসিদ দিয়ে দেওয়া হয়, যার মূল্য হচ্ছে 10 টাকা। এখন প্রশ্ন হলো, 10 টাকা পার্কিং ফি দিয়ে কি রাস্তার উপরে গাড়ি রাখা যায়? এ বিষয়ে এলাকাবাসী সহ পথ চলতি লোকজন এর সুস্থ সমাধান চাইছেন। এগ্রিকালচার মার্কেটিং অফিসার সতুলাল ঘোষ জানান, বাজার সৃষ্টি থেকেই এমন যানজট, যদিও পুলিশ প্রশাসনের দ্বারা সমস্যা সমাধান হয়েছে। তাছাড়া পার্কিং এর বিষয়টি নিয়ে সহমত পোষণ করেন তিনি। পার্কিং দেওয়া সত্ত্বেও দেখেন বাইকের লিগে আমরা গাড়ি রাখতে পারি না, তখন তো আমরা মাল তো বুঝাই করে নিতে হইব। কত টাকা করে দেওয়া? আমরা তো 10 টাকা করে পার্কিং দিই। কোনো মানি রিসিপ্ট দেয়? তারা মানি রিসিপ্ট দেয়, কিন্তু ওখানে আইসে না পার্কিং নিত, এর লিগে আমরা তো আর ইয়ে করতে পারতেছি না। এমন কতদিন ধরে চলছে পার্কিং যে দেওয়া হইতেছে? পার্কিং তো আমরা তো যেদিন থেকে আই ধরেন আছে 3-2 বছর ধরে এরকম। যেমন তারা আমরা বাইকগুলোরে পাই না, হ্যাঁ, যে বাইক রেখে থাকা আমরা কি করতাম, ইয়ে পাই না, আমরা ওই যারা পার্কিং নিয়ে যাই। তারপরে ওই যেমন আমরা ইয়ে করে নিতেছেন, পুলিশও আমরা ইয়ে করে জ্বালা যন্ত্রণা করে, স্বাভাবিক আর আইনের কাজ আইনে করবো, অসুবিধা নাই। তো সুবিধা অসুবিধাটা এটা ইয়ে করে নেয়। যেদিন থাকে ওই দিনে ওইখানে হাটের যে যানবাহনগুলো এখানে আছে, এটা প্রশাসনের তরফ থেকে এটা একটু ক্লিয়ারেন্স করা দরকার। এবং হাট তো হইতেই লাগবো না, হাট তো হইতে গেলে তো ওইখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাতেও যদি কিছু গাড়ির ডাইভারশন করে দেওয়া যায় এবং পুলিশ প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নেয় এবং এগ্রি মার্কেটিং যদি সঠিক সিদ্ধান্ত নেয়, এই সমস্যাটা থেকে মানুষ উত্তরণ পাইতে পারে। তবে আমি এই ব্যাপারটা দেখতেছি, যদি এরকমভাবে নিয়ে থাকে এটা অবৈধ। এটা কে নিতেছে? যদি এগ্রিকালচার নিয়ে থাকে, এগ্রিকালচারের তাদের ল্যান্ডের মধ্যেই গাড়ি রাখতে হবে, তাই রাস্তার উপরে গাড়ি রাখলে যেটা তারা পার্কিং চার্জ নেবে, এটা হইতে পারে না। এটা তো এই বাজার সৃষ্টি থেকেই এখানে আমাদের গাড়ি মাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এখানের মধ্যেই এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এটা নিয়ে আরও কথাবার্তা হয়েছে, পুলিশে পর্যন্ত আমরা জিজ্ঞাসা করছে। আমরা থানাতেও আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি যে বাজার দিন বাজার চলাকালীন সময়ে অন্তত 9টা থেকে 11টা পর্যন্ত গাড়িগুলি যাতে এখানে থাকে, কারণ কৃষকরা মাল এখান থেকে লোডিং আনলোডিং হয়। হঠাৎ করে আরেকটা গাড়ি আইতে গেলে পথ চলছে, মানুষের যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে।
প্রশাসনকে কোয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নিতেছে না এদের লেগে। যেদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটবো সেদিন তো যেই আঘাত করবে হচ্ছে আগে কৃষক একটা আঘাত করে, কৃষকের নিয়ে এত কিছু করতেছে, কিন্তু এই সামান্য ব্যাপারটা প্রশাসনের নজর আইতেছে না। আপনি গিয়ে দেখেন, এই যে দেখেন কতটা গাড়ি দাঁড়া রয়েছে, একটা জায়গায় একটা গাড়ি এলে যেগুলোর সময় বিপদ ঘটতে পারে, দুই সাইডে গাড়ি দিয়ে রাখছে, একটা খালি জায়গা করে খালি আছে, এই জায়গাগুলো একটু ভরাট করে এই গাড়িগুলিকে পার্কিং করে পার্কিংয়ের দিকে জায়গা দিতে হবে। এই জায়গাটাও সুন্দর হয়, মানুষের সুবিধা হয়, কৃষকের সুবিধা হয়, যারা গাড়ি নিয়ে আসে তাদেরও সুবিধা হয়। এই রাস্তার মধ্যে এরকম জিনিসগুলি ঠিক না, এতে মানুষের বিপদ আসন্ন, এটা একটা বিপদ হতেই পারে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার বেলা 12 ঘটিকায় কদমতলা স্করপিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ কদমতলা গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে সোচ্চার হয়। তারা জানান 7 দিনের মধ্যে গ্যাস এজেন্সি স্থাপনের বিষয়ে প্রশাসনিক তরফে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে রাস্তা অবরোধ এমনকি অনশনও বসবে ক্লাব কর্তৃপক্ষ। রবিবার বেলা 12 ঘটিকায় কদমতলা স্করপিয়ন ক্লাবের সাংবাদিক সম্মেলন করে ক্লাব কর্তারা। এই সাংবাদিক সম্মেলনে গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য, কদমতলা গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে সরব হন সব গ্যাস ভোক্তাগণ। গত 12 আগস্ট কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্যের নিকট ডেপুটেশন দেন ক্লাব কর্তারা। গ্যাসের কালোবাজারি বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু এখনো পর্যন্ত কালোবাজারি বন্ধ হয়নি। তাছাড়া ব্যবসায়ীদের স্বার্থান্বেষী খেলায় গ্যাস এজেন্সি মঞ্জুরিকৃত হলেও তা হয়নি। বর্তমানে উচ্চ আদালতে মামলা চলছে। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কদমতলায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবি জানায় স্করপিয়ন ক্লাব। 7 দিনের ভেতরে যদি গ্যাস এজেন্সি স্থাপনের কোনো সুনির্দিষ্ট আশ্বাস যদি প্রশাসন তরফে না পাওয়া যায়, তাহলে 7 দিনের পর কদমতলা রাস্তা অবরোধ করবে স্করপিয়ন ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও অনশনের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। 7 দিন বা 10 দিনের ভিতরে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন করবো। তো আমরা আন্দোলনের মধ্যে প্রথমত চিন্তা করছি যে আমরা রাস্তার উপর করবো। যদি রাস্তার উপর আন্দোলনে প্রশাসন একটা নখ না লড়ে, প্রশাসন আমাদের কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের লিগা অনশন করি। তো রাস্তার উপর আন্দোলন করার 2-3 দিনের পরে অনশনের লিগে যা যা প্রস্তুতি, সব প্রস্তুতি আমরা সারিয়ে অনশন করবো, এটাও আমরা সিদ্ধান্ত। আর দ্বিতীয়ত হইলে গিয়া আমরা যাটা খবর পাইছি কদমতলা ব্যবসায়ী সমিতিও এই লোকে আমরা লোকে সাহায্য করে। তারাও আগামী বৃহস্পতিবারে বোধহয় বাজার 24 ঘন্টা স্ট্রাইক করবো। তারাও এই বিষয়ে যেহেতু ব্যবসা সমিতি আমরা সাহায্য করে ক্লাবেও, তারারও ইচ্ছা, বেশিরভাগ মানুষের ইচ্ছা, ধরেন বলা যায় 90.99% মানুষের ইচ্ছা কদমতলা গ্যাস এজেন্সি স্থাপন হইতো। বিভিন্নভাবে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি এবং আমাদের বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে। আমরা গত 12 তারিখ বিডিও মহোদয়ের নিকট ডেপুটেশন দিয়েছিলাম এবং ওনাকে 7 দিন সময় দিয়েছি। 7 দিনের ভিতরে অতি সত্বর। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে।
যাক বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর শ্রীনাথপুর উত্তর ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকরা। সম্মেলনে রাজ্যের মানুষের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয় সংগঠন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের অঞ্চল শহর পূর্বাঞ্চল কমিটির অন্তর্গত শ্রীনাথপুর উত্তর ইউনিট শাখা কমিটির আমাদের আজকের প্রতিবারের মতো আজকের এই সম্মেলনের আয়োজন করেছি পড়কলা স্কুল সংলগ্ন স্থানে। আমরা সম্মেলনের পূর্বে আমাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বিপিএল, এপিএল, বিপিএল প্রতি পরিবারকে 35 কেজি চাল 2 টাকা দামে সরবরাহ করতে হবে। এই ধরনের কিছু দাবি দাওয়া আমরা বিভিন্ন জায়গায় পেশ করেছি। আজকের এই কমিটি আমরা এখানে সম্মেলনে মিলিত হচ্ছি। আমাদের এখানে নতুন কমিটি গঠন করা হবে এবং এই কমিটি দিয়ে আগামী দিনের কর্মসূচি আমরা এখানে রূপরেখা তৈরি করব, যাতে এলাকার জনসাধারণের উপকারে আসতে পারি। আমরা সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে মুমূর্ষ রোগীর জন্য রক্তদান শিবির প্রতিনিয়ত করে থাকি। এলাকার দুস্থ অসুস্থ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষের পাশে আমরা। মুঙ্গিয়াকামী থানা থেকে পলাতক বধূ নির্যাতনে গ্রেপ্তার করা অভিযুক্তকে অবশেষে 15 আগস্ট পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মুঙ্গিয়াকামী থানা থেকে প্রায় 25 কিমি দূরত্বে গভীর জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাকেশ দেববর্মাকে। স্ত্রীর উপর নির্যাতন সহ কয়েকটি ধারায় অভিযুক্ত মুঙ্গিয়াকামী থানা থেকে পলাতককে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় মুঙ্গিয়াকামী থানার পুলিশ। কর্তব্যে অবহেলার দরুন সাময়িক বরখাস্ত করা হয় 3 জন পুলিশ কর্মীকে। 15 আগস্ট ভোর 4টা নাগাদ মুঙ্গিয়াকামী থানার হলদিয়া এডিসি ভিলেজ তখাপাড়ার কার্তিক দেববর্মার বাড়ির পাশে গভীর জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাকেশ দেববর্মাকে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই মুঙ্গিয়াকামী এলাকার রামকৃষ্ণপুরের সুরেন্দ্র দেববর্মার ছেলে রাকেশ দেববর্মা স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন সহ হুমকি দিত। সেই মোতাবেক তার স্ত্রী আগস্ট মাসের 9 তারিখ একটি মামলা করে মুঙ্গিয়াকামী থানায়। সেদিন রাতেই প্রমাণ সাপেক্ষে থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই রাকেশ ফিল্মি কায়দায় অভিনয় করে সেন্টি সুদর্শন দেবনাথকে লাথি মেরে লকআপ থেকে পালিয়ে যায়। এরই মধ্যে কর্তব্যের গাফিলতির জন্য মুঙ্গিয়াকামী থানার 3 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এবং বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে 14 আগস্ট সারারাত্র অ্যাম্বুশে বসে এবং মুঙ্গিয়াকামী থানা থেকে 25 কিলোমিটার দূরত্বে গভীর জঙ্গল থেকে 15 আগস্ট 4টায় রাকেশ দেববর্মাকে গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। এ সম্পর্কে বলতে গিয়ে মুঙ্গিয়াকামী থানার ওসি অজয় দেববর্মা আরো জানান, আচ্ছা স্যার, আপনাদের এখান থেকে যে একজন অভিযুক্ত পালিয়েছিল ওর কি খবর বর্তমান পরিস্থিতি? হ্যাঁ, গত 9 তারিখ 9 আগস্ট 2015 রাত 9:10 নাগাদ একজন আটককৃত আসামি থানা থেকে পালিয়ে যায়। তার নাম রাকেশ দেববর্মা। সে on the basis of evidence he was arrested in connection with Mungiakami PS case number 8/15 under section 498A, 497, 341 IPC। তারপর সে পালিয়ে যাওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করি। 10 তারিখে এগেইন সে লফুল কাস্টডি থেকে পালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়, যার নাম্বার 9/15 আন্ডার সেকশন 224 IPC। আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ এবং সোর্স এঙ্গেজ করে তাকে সার্চ করি এবং গতকাল 14 তারিখ আমরা আর্লি ইন দ্য মর্নিং আমরা খবর পাই যে সে হলদিয়া তখাপাড়া জুম হাট এলাকায় সে আত্মগোপন করে আছে। হলদিয়া জায়গাতে আমার থানা থেকে প্রায় 25 কিলোমিটার দূর এবং পায়ে হেঁটে যেতে হয়, ফুট ট্রেক 4 to 5 hours ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা সেখানে যাই। সেখানে গিয়ে ওইখানে একটা বাড়িতে যেখানে লুকিয়ে আছে খবর পেয়েছিলাম, সেখানে একটা টংহাটের মতো ওইখানে গিয়ে দেখতে পাই তার কাপড় চোপড় পরে আসে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
আগামী ৩রা সেপ্টেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ কৈলাসর রামকৃষ্ণ আশ্রমে আসবেন দীক্ষাদানের উদ্দেশ্যে বলে জানান কৈলাসর রামকৃষ্ণ মিশনের আশ্রমের মহারাজ। ৫ এবং ৬ সেপ্টেম্বর দুদিন ব্যাপী চলবে দীক্ষাদান। এ উপলক্ষে আশ্রমে অনুষ্ঠিত হবে নানান অনুষ্ঠান বলে জানান আশ্রমের মহারাজ। আগামী ৩রা সেপ্টেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এখানে কৈলাসর আশ্রমে আসবেন দীক্ষাদানের উদ্দেশ্যে। দীক্ষা দুদিন ব্যাপী হবে, ৫ এবং ৬। মহারাজ ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত আশ্রমে অবস্থান করবেন। সে সময় মহারাজের যে অনুষ্ঠানাদির সঙ্গে কিছু আরো প্রোগ্রাম থাকবে, কিছু আশীর্বাণীও দেবেন ইত্যাদি আছে। সেটাতে সাধারণ আসতে পারেন, সর্বসাধারণ সব ভক্তরা আসতে পারবেন, অন্যরাও আসতে পারবেন। আর ৭ তারিখ সকালে উনি আবার আগরতলা হয়ে ফিরে যাবেন। এই কদিন আশ্রমের সমস্ত অনুষ্ঠানে সকাল দিকটা ৭, ৬, ৫, ৬ এই সকাল। কমলপুর শহর এলাকা ফুলছড়ি বাজার থেকে দীপক ঘোষ নামে এক নেশা কারবারিকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার করে কমলপুর থানার পুলিশ। এর আগেও দুবার পুলিশ এই নেশা কারবারিকে গ্রেপ্তার করে, কিন্তু প্রতিবারেই ছাড়া পেয়ে যায়। এখন কমলপুরবাসীর মনে একটাই প্রশ্ন, এবার কি ভূমিকা গ্রহণ করবে পুলিশ? দীর্ঘদিন যাবৎ ধরে কমলপুর শহরের ফুলছড়ি বাজারে নেশা কারবারিরা চালিয়ে আসছে নেশা কারবার, আর এর সাথে জড়িত ফুলছড়ি এলাকার এক বাসিন্দা। জানা যায় দীর্ঘদিন ধরে কমলপুর মহকুমার আশপাশগুলিতে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট এবং কোডেক্সের মতো বিষাক্ত নেশা সামগ্রী ব্যবসা চালিয়ে আসছে কমলপুর থানার পুলিশকে ঘুমে রেখে। আর এর খবর পেয়ে কমলপুর থানার পুলিশ নেশা কারবারিকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রীর সহিত গ্রেপ্তার করে, কিন্তু দেখা যায় পরবর্তী সময়ে ওই নেশা কারবারি কমলপুর থানা থেকে ছাড়া পেয়ে যায়। শুধু তাই নয়, কমলপুর শহরের সমস্ত জায়গায় প্রচার করে পুলিশকে সে মাসোয়ারা দেয়, তাই পুলিশ তার কিছু করতে পারবে না। আর পুলিশ যদি তাকে কোনোদিন গ্রেপ্তার করেও সেটা হবে লোক দেখানো। আর সেই প্রচারটাই প্রতিনিয়ত চালিয়ে আসছে এই সমাজদ্রোহী। এর আগেও দীপক ঘোষ নামে এই সমাজদ্রোহীকে প্রচুর নেশা সামগ্রী সহ হাতে নাতে গ্রেপ্তার করে কমলপুর থানার কর্মকর্তারা। এরপরও দেখা যায় দুইবার গ্রেপ্তারের পর দীপককে জামায় আদর করে ছেড়ে দেওয়া হয়, সেটাও কমলপুরবাসীদের অজানা নয়। পুনরায় 15ই আগস্ট কমলপুর থানার ওসি স্বপন দাশগুপ্ত নতুন দায়িত্ব পেয়ে নিজেকে জাহির করেছেন নেশা ব্যবসায়ী দীপক ঘোষকে গ্রেপ্তার করে। যদিও ধৃত নেশা কারবারি দীপক ঘোষের দেখানো থেকে প্রচুর পরিমাণে নেশা ট্যাবলেট, কোডেক্স এবং প্রায় লক্ষাধিক টাকা ক্যাশ উদ্ধার করে পুলিশ। এখন দেখার বিষয় হলো ধৃত দীপকের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেয় থানার সেনাপতিরা, সেদিকেই তাকিয়েছে গোটা মহকুমাবাসী। এ বিষয়ে ওসি স্বপন দাশগুপ্ত জানান, এ নিয়ে 3বার দীপক ঘোষ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আর 15ই আগস্ট গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে দোকান চার্জ করে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ ক্যাশ টাকা উদ্ধার করে কমলপুর থানার পুলিশ। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে।
কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 69তম স্বাধীনতা দিবসে ত্রিপুরার রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা আসাম রাইফেলস ময়দানে। প্রোটোকল মেনে শনিবার সকাল 9:10 ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই উনার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তোপ দাগেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল 69তম স্বাধীনতা দিবস। এদিন রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আসাম রাইফেলস ময়দানে। সকালে প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর বিভিন্ন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিন প্যারেডে অংশ নেয় আসাম রাইফেলস, BSF, CRPF, TSR, ত্রিপুরা রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স, NSS, NCC সহ মোট 18 প্লাটুন। প্যারেড কমান্ডার ছিলেন TSR 11 ব্যাটালিয়নের কমান্ডেন্ট মানিক দাস। এবছর প্যারেডে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীগুলির মধ্যে প্রথম হয়েছে আসাম রাইফেলস, দ্বিতীয় হয়েছে TSR 2 ব্যাটালিয়ন এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে CRPF ও BSF। নিরাপত্তা বাহিনী ছাড়া যেসব প্লাটুন প্যারেডে অংশ নিয়েছে তাদের মধ্যে প্রথম হয়েছে সিভিল ডিফেন্স, দ্বিতীয় NSS এবং তৃতীয় হয়েছে আসাম রাইফেলস পাবলিক স্কুল। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 69তম স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধিকাংশ সময় ব্যয় করেন পূর্বতন, উপা এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনায়। তিনি মন্তব্য করেন বর্তমান কেন্দ্রীয় সরকার BSNL, ICDS সহ বিভিন্ন ক্ষেত্রগুলি বেসরকারীকরণ করে দিচ্ছে। বিমা, ব্যাংক, স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে বিদেশি পুঁজি ডেকে আনছে। এমনকি নিরাপত্তা ক্ষেত্রেও দুর্নীতির ইস্যুতে মানিক সরকার বলেন উপা সরকারের দুর্নীতি প্রকাশ্য আসতেই কয়েক বছর লেগেছিল, আর সে জায়গায় কয়েক মাসেই বিজেপি সরকারের দুর্নীতি বেরিয়ে এসেছে। পাশাপাশি এদিন আহ্বান জানান কেন্দ্রীয় সরকার যেসব নীতি নিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মানিক সরকার বক্তব্যে দাবি করেন কেন্দ্রের ঠিক উল্টো নীতি নিয়ে চলছে রাজ্যের বাম সরকার। তিনি বলেন রাজ্যে অনাহারে কেউ মারা যায় না, নতুন পদ সৃষ্টি করে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী নাম না করে পৃথক রাজ্যের দাবিতে IPFTর কড়া সমালোচনা করেন এবং তাদের জনবিচ্ছিন্ন করার আহ্বান জানান। আত্মসমর্পণের জন্য একটি সন্ত্রাসবাদী দল কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছে, আবার সন্ত্রাসবাদীরা মানুষকে অপহরণের চেষ্টা করছে। আত্মসমর্পণের কথা বলে এসব মেনে নেওয়া যায় না। বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার বক্তব্যে আরো বলেন বিদেশি পুঁজিকে বর্তমান সরকার আগের সরকারের মতোই বরং তার চাইতে আরো দ্রুত গতিতে আমাদের দেশে ডেকে আনবার চেষ্টা করছে। ভালো ভালো কথা বলে ক্ষমতায় এসে ক্ষমতাসীনরা এখন যে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন, একচেটিয়া পুঁজি, যোদ্ধার জমিদার, কালো বাজারি, সুদখোর মহাজন, কর্পোরেট হাউস, বিদেশি পুঁজি, সাম্রাজ্যবাদী পুঁজি, তাদের স্বার্থ যাতে কোনো মতেই ক্ষুণ্ণ না হয়, তাদের বিরুদ্ধে যাতে কেউ আন্দোলন করতে না পারে, তাই তাদের একতাকে ভাঙো, টুকরো টুকরো করো, তার জন্য ধর্মের সুচ্ছুরি দিয়ে মানুষকে বিভক্ত করো, গণতন্ত্রকে দুর্বল করো, তাহলেই শাসকদের স্বার্থ রক্ষা করা সহজ হবে। তাই এই গভীর ঘৃণ্য চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই নীতির যদি পরিবর্তন আমরা করতে না পারি, শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, ছোট মাঝারি ব্যবসায়ী তারা কি করে বেঁচে থাকবেন তাদের জীবন। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
ঊনসত্তরতম স্বাধীনতা দিবসে কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকায় পথ চলা শুরু হয় শ্রীকৃষ্ণ একাডেমি নামক এক বিদ্যালয়ে। নার্সারি থেকে প্রাথমিক শ্রেণী বিশিষ্ট এই বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস সহ অন্যান্য অতিথিগণ। জাতীয় পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এত বড় একটি অনুষ্ঠান এখানে সংগঠিত করবার জন্য এবং তাদের দূরদর্শিতা হতে পারেনি এবং এই কর্মসূচির শেষ পর্যন্ত আমি থাকতে পারবো না। খুব সংক্ষিপ্তভাবে যে কথা বলতে চাই, আজ থেকে ৬৮ বছর আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট সেনানীরা শহীদের মৃত্যুবরণ করেছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বরা, স্বাধীনতা আন্দোলনকারীরা স্বপ্ন দেখেছিল আমাদের দেশের মাটির নিচে উপরে অনেক অপর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ, একে ঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ হবে সবচেয়ে সুন্দরতম দেশ। আমাদের দেশে বেকারি থাকবে না, দারিদ্রতা কল্যাণপুর নেতাজি ক্লাব আয়োজিত ফুটবল ম্যাচের চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মোহরছড়া একাদশ বনাম দ্বারিকাপুর একাদশ। ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহরছড়া একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। এদিন চূড়ান্ত খেলা দেখার জন্য মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ফুটবল ম্যাচের পরিসমাপ্তি ঘটল। কল্যাণপুর নেতাজি ক্লাবের আয়োজিত ফুটবল ম্যাচ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গত মাসের ১৯ তারিখ। মোট ৮টি দল অংশগ্রহণ করে এই খেলায়। দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দ্বারিকাপুর একাদশ বনাম মোহরছড়া একাদশ। ৯০ মিনিটের এই খেলায় ৩-১ গোলে জয়ী হয় মোহরছড়া একাদশ। খেলার আগে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন করেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, বিধায়ক মনীন্দ্র দাস, জেলা সভাধিপতি সাইনি সরকার সহ অনেকেই। ৯০ মিনিটের এই খেলাকে উপভোগ করেন অগণিত ফুটবল প্রেমীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ৩-১ গোলে জয়ী হয়েছে মোহরছড়া একাদশ। তাদেরকে জয়ের ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিগণ। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখেছেন এমন ১০ জনকে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। ৮টা টিম ছিল, সেমিফাইনাল খেলা গেছে গত মঙ্গলবার এবং বুধবার, আর আজকে হলো ফাইনাল খেলা মোহরছড়া একাদশ আর দ্বারিকাপুর একাদশ। কে জয়লাভ করছে? জয়লাভ করছে মোহরছড়া একাদশ।
সঙ্গে আরো অনেক Man of the match. কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.